আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। নারী ও কন্যারা এগিয়ে গেলে এগিয়ে যাবে বিশ্ব। শুরু হচ্ছে বিশেষ আলাপচারিতা উৎকর্ষ। প্রিয় শ্রোতা, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কমিউনিটি রেডিও বিক্রমপুর 99.2 FM এর ব্যক্তিগত অগ্রগতি ও পেশাগত উৎকর্ষবৃদ্ধি বিষয়ক অনুষ্ঠান উৎকর্ষ। অনুষ্ঠানটি নিয়ে আপনাদের সাথে আছি আমি সাদিয়া এবং আমি সাইফুল। আজ আপনারা শুনছেন উৎকর্ষ অনুষ্ঠানের 32তম পর্ব। আজকের পর্বে নাটিকা এবং পুষ্টিবিদ এবং মেডিসিন বিশেষজ্ঞের সাথে আলোচনার মধ্য দিয়ে আমরা কিশোরী ও নারীদের পুষ্টি গ্রহণের প্রয়োজনীয়তা সম্পর্কে আরও জানব কিভাবে সহজলভ্য উপায়ে পুষ্টির চাহিদা পূরণ করা যায়। শ্রোতা, অনুষ্ঠানটি FM এর পাশাপাশি অনলাইনে শুনতে ভিজিট করুন www.radiobikrampur99.2 FM এবং রেডিওর ফেসবুক পেজ www.facebook.com/radiobikrampur99.2 FM এই লিঙ্কে। আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে ফোন বা SMS করুন 01710267000 এই নাম্বারে। রেডিওর ফেসবুক পেজে গিয়েও আপনারা মন্তব্য বা প্রশ্ন করতে পারেন। এছাড়া রেডিওতে অনুষ্ঠানটির পূর্ণ সম্প্রচার শুনতে পাবেন আগামী 16 মে বিকাল 5:30 মিনিটে। আর হ্যাঁ, অনুষ্ঠানের শেষ অবধি আমাদের সাথেই থাকবেন, কারণ অনুষ্ঠানের শেষে থাকছে কুইজ এবং সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে একজনের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। খাদ্যের সহজলভ্যতা ও ক্রয় ক্ষমতার ব্যাপারে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি এবং বাংলাদেশ সরকার এক যৌথ সমীক্ষায় বলা হচ্ছে, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস এবং অসচেতনতার কারণে বাংলাদেশে প্রচুর মানুষ প্রয়োজনীয় পুষ্টি থেকে বঞ্চিত হচ্ছে। আচ্ছা সাদিয়া, তুমি তো একটা সমীক্ষার আলোকে বললে অসচেতনতার কারণে বাংলাদেশে প্রচুর মানুষ প্রয়োজনীয় পুষ্টি থেকে বঞ্চিত হচ্ছে। বিষয়টা আমাদের স্থানীয় কয়েকজন কিশোরী ও নারীদের কাছ থেকে যাচাই করলে কেমন হয়? ভালো তো হয়, কিন্তু কিভাবে যাচাই করবে? শোনো, আমরা যদি তাদের কাছে সুষম খাবার বা পুষ্টিকর খাবার কি সেটা জানতে চাই, তাহলেই বোঝা যাবে এ ব্যাপারে তারা কতটা সচেতন। বাহ, দারুণ আইডিয়া। চলো তাহলে শোনা যাক তারা কি বলছে। সুষম খাবার বা পুষ্টিকর খাবার বলতে আসলে যেই সব খাবারগুলা খাইলে আমরা আর কি সুস্থ থাকি, বা যেই সব খাবারগুলো মানসম্মতপূর্ণ, যেমন যেগুলোর মধ্যে বেশি বেশি ভিটামিন থাকে, যেগুলা খাইলে আর কি আমাদের স্বাস্থ্য ঠিক থাকে, আমাদের কোনো অসুখ বিসুখ হয় না, শরীর স্বাস্থ্য একদম ঠিক থাকে। যেমন ধরেন যে বিভিন্ন ধরনের শাকসবজি, ফলমূল যেগুলো আমরা খাই, তারপর পরিমাণ মতো আমাদের ধরেন যে ভাত খাওয়া, আসলে এগুলোই বুঝি সুষম খাবার বা পুষ্টিকর খাবার বলতে, যা খাইলে আর কি আমাদের শরীর স্বাস্থ্য সবকিছু সবসময় ঠিকঠাক থাকে, অসুস্থ না হই আমরা। যে খাবারের মধ্যে খাবারের 6টি উপাদান যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ ও পানি, এই 6টি খাদ্য উপাদান সঠিক অনুপাতে উপস্থিত থাকে এবং যে খাবার গ্রহণ করলে ব্যক্তির সুস্বাস্থ্য বজায় থাকে তাকে সুষম খাবার বা পুষ্টিকর খাবার বলে। সুষম খাবার বলতে আমরা বুঝি সাধারণত পুষ্টিকর খাবারকে, যেমন ফল, মূল, শাক, সবজি, শস্য দানা ইত্যাদি। এসব খাবারকে আমরা সাধারণত পুষ্টিকর খাবার বা সুষম খাবার বলে থাকি। শ্রোতা,
সুষম খাবার বা পুষ্টিকর খাবার কি সে সম্পর্কে আমরা হয়তো মাত্র 4 জনের কথা শুনলাম, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস আমাদের জনগোষ্ঠীর একটি বড় অংশ এ ব্যাপারে সঠিক তথ্য জানেন না, অথবা জেনে থাকলেও মানেন না, কিংবা সামর্থ্যের অভাবে মানতে পারেন না। তবে কিশোরী ও নারীদের পুষ্টিহীনতার পেছনে অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস এবং অসচেতনতার পাশাপাশি পরিবারে নারী পুরুষের বৈষম্য এবং খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধিও অন্যতম কারণ। কেননা মাছ, মাংস, শাকসবজি, ফলমূলের মতো পুষ্টিকর খাবারের দাম দরিদ্র ব্যক্তিদের ক্রয়সীমার মধ্যে থাকে না বলেই দরিদ্র পরিবার সুষম খাবার গ্রহণ করতে পারে না। ফলে সেই পরিবারে কিশোরী ও নারীরা পুষ্টিকর খাবার পান আরও কম। আবার অনেকে এসব খাবার কেনার ক্ষমতা আছে ঠিকই, কিন্তু তারা জানেন না কোন খাবারগুলো কি পরিমাণে খেতে হয়। তাই দেখা যায় যে মানুষ 3-4 বেলা পেট ভরে খাচ্ছে ঠিকই, প্রয়োজনীয় ক্যালোরিও পূরণ করছেন, কিন্তু এতে প্রয়োজনীয় পুষ্টি পূরণ হচ্ছে না। আচ্ছা সাইফুল, তাহলে কিশোরী ও নারীদের পুষ্টি নিশ্চিতে করণীয় কি? ভালো প্রশ্ন করেছো। বিষয়টা নিয়ে আমরা ইতিমধ্যে একজন পুষ্টিবিদ বা চিকিৎসকের সাথে কথা বলেছি। তার সাক্ষাৎকার শুনলে তুমি এ বিষয়ে বিস্তারিত জানতে পারবে। বাহ, খুব ভালো। হ্যাঁ, তবে তার আগে আমরা একটা নাটিকা শুনে আসি। আসেন আপা। আজকের পরীক্ষা কেমন হলো? মোটামুটি। মোটামুটি হলে তো চলবে না, ভালো হতে হবে। কাল তো বিজ্ঞান পরীক্ষা, তাই না? হ্যাঁ আপা। চলো তাহলে আমরা গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো একবার রিভাইজ করি। ভালো আছেন আন্টি? ভালো আছি। এই নাও, তোমাদের জন্য দোকান থেকে গরম গরম সিঙ্গারা আনিয়েছি, খেয়ে নাও। আন্টি, আমাকে একটা দেন, আমি বেশি খেতে পারবো না। আরে কি যে বলো, এখন বেশি বেশি খাবে না তো কখন খাবে? দেরি করো না, খেয়ে নাও। ঠান্ডা হলে আর ভালো লাগবে না। তোমরা খাও, আমি যাই রাতের রান্নাটা শুরু করি। আপা, আপনি তো খুব কম খেলেন। আসলে আমি বেশি ভাজা পোড়া ও ফাস্ট ফুড পছন্দ করি না। আপা, আমার কিন্তু এগুলো খেতে খুব ভালো লাগে। চিকেন ফ্রাই, বার্গার তো আমার খুব পছন্দ। এর সাথে কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিম হলে তো আমার আর কিছুই চাই না। নীলা, এসব খাবার নিয়মিত খাওয়া কিন্তু ভালো না। এমনিতে বয়স অনুযায়ী তোমার স্বাস্থ্য বেশ ভালো, তারপর এগুলো নিয়মিত খেলে কিন্তু ওজন আরো বেড়ে যাবে। আপা পানি খান, পানি খান। আরে পানি তো শেষ। আচ্ছা, আমি গিয়ে পানি নিয়ে আসছি। নীলা, তুমি খাওয়া শেষ করো, আমি আন্টির কাছ থেকে পানি নিয়ে আসছি। আন্টি, আসবো? আমার এক গ্লাস পানি লাগবে। আরে তুমি এলে যে? নীলাকে বলতে। ও খাচ্ছে তো, তাই আমিই এলাম। এই নাও পানি। আন্টি, যদি মনে কিছু না করেন তাহলে একটা কথা বলবো। হ্যাঁ বলো। এই যে আপনি সবজিগুলো কেটে পানিতে রাখছেন, এতে কিন্তু সবজির পুষ্টিগুণ কমে যায়। তাই নাকি? আমি তো সবসময় খোসা ছাড়ানোর পর সবজিগুলো পানি দিয়ে ভালো করে ধুয়ে নিই। না আন্টি, এটা করা ঠিক না। কেননা ভিটামিন বি ও সি এর অপচয় রোধে সবজি খোসা ছাড়ানো ও টুকরা করার পর আবার ধোয়া যাবে না, পানিতে ভিজিয়েও রাখা যাবে না। এছাড়া শাকসবজি যথাসম্ভব বড় বড় করে কাটতে হবে, এতে আলো ও বাতাসের সংস্পর্শে ভিটামিনের ক্ষয় কম হয়। বাহ, তুমি তো খুব উপকারী একটা তথ্য দিলে। খুশি আপা, আমার খাওয়া শেষ। আসছি। শ্রোতা, আমরা অনেকেই কিশোরী বা নারীদের সঠিক পুষ্টি গ্রহণ সম্পর্কে জানি না। অনেকে আবার মনে করেন শুধুমাত্র বিদেশি ও দামি ফলমূল, বড় মাছ এবং দুধ, ডিম, মাংস খেলেই পুষ্টির চাহিদা পূরণ সম্ভব। শ্রোতা, কিশোরী ও নারীদের সঠিক পুষ্টি গ্রহণ বিষয়টা নিয়ে এই যে আমাদের মধ্যে যে সঠিক তথ্যের ঘাটতি রয়েছে তা দূর করার জন্য আমরা কথা বলছিলাম পুষ্টিবিদ চিকিৎসক জনাব ডাক্তার মোহাম্মদ জসিমউদ্দিন ভূঁইয়া এর সাথে। শ্রোতা, চলুন শোনা যাক সাক্ষাৎকারটি। জনাব, প্রথমেই সাধারণ হলেও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন জানতে চাই, আর সেটা হলো পুষ্টিকর খাদ্য বলতে কি বোঝায়? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে খাদ্য আর পুষ্টি দুটা একটু ভিন্ন জিনিস। দুটা কি একটার সাথে আরেকটা অঙ্গাঙ্গিভাবে জড়িত, কিন্তু আমরা
খাদ্য বলতে যেটা কি বুঝি, খাদ্য হচ্ছে এমন কতগুলো প্রয়োজনীয় উপাদানের সমষ্টি যা গ্রহণে আমাদের শরীরের স্বাভাবিক বৃদ্ধি, কর্মক্ষমতা বজায় থাকে, দেহের ক্ষয় পূরণ এবং বিভিন্ন কাজের জন্য প্রয়োজনীয় শক্তি যোগান দেয়, সর্বোপরি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আর পুষ্টি হচ্ছে একটা প্রক্রিয়া, এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে খাদ্য গ্রহণ করলে খাদ্য শোষিত হয়ে শরীরের তাপ ও শক্তি উৎপন্ন করে, শরীরের বৃদ্ধি সাধন করে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তো খাদ্যের সাথে স্বাস্থ্যের সম্পর্কই হচ্ছে পুষ্টি, অর্থাৎ স্বাস্থ্য গঠনে খাদ্যের ভূমিকা অথবা খাদ্যের সাথে সুস্থ সবল কর্মক্ষম স্বাস্থ্য গঠন এবং বজায় রাখার জন্য যে যোগসূত্র, যে প্রক্রিয়া, সেটাই হচ্ছে পুষ্টি। এখন যে খাবার খেলে আমাদের শরীরের তাপ ও শক্তি উৎপাদিত হয়, দেহের গঠন বৃদ্ধি পায়, শরীর সবল, কর্মক্ষম, নীরব থাকে, তাই পুষ্টিকর খাদ্য। সুতরাং এটা একটা অপরের সাথে জড়িত। তাই যে আমরা যে খাবারই গ্রহণ করি না কেন তা যেন অবশ্যই পুষ্টিকর এবং নিরাপদ হতে হবে। পুষ্টিকর খাবার গ্রহণ না করলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, শরীরে বিভিন্ন ধরনের রোগ বালাই হয়, এবং পুষ্টিকর খাবার গ্রহণ করলে শরীর মন উভয়ই ভালো থাকে। পুষ্টিহীনতার কারণগুলো কি বলে আপনি মনে করেন? পুষ্টিহীনতার কারণ অনেক, তবে এর মধ্যে প্রধান কারণ হচ্ছে যে খাদ্যের যে উপাদানগুলো আছে, মানে খাদ্যের যে প্রধান উপাদানগুলো হচ্ছে শর্করা, আমিষ, চর্বি, ভিটামিন এবং খনিজ লবণ যেগুলো থাকে। অর্থাৎ এই পুষ্টিকর উপাদানগুলো যদি আমরা যে খাবারগুলোকে গ্রহণ করি, সেই খাবারগুলোতে যদি এই পুষ্টিকর উপাদানগুলো যদি সঠিক মাত্রায় না থাকে, আমিষের পরিমাণ যদি খাবারে কম থাকে, এবং যদি আমাদের যে শর্করা জাতীয় খাই সেটাও যদি পরিমিত আমরা না খাই, অর্থাৎ একটা মানুষের চাহিদা অনুসারে যদি সে খাদ্য গ্রহণ না করে, পরিমিত খাদ্য গ্রহণ না করে, এবং সে খাবারে আমি যে উপাদানগুলো বললাম, অর্থাৎ আমরা শুধু ভাতই খাচ্ছি, ভাত খাচ্ছি সাথে আলু ভর্তা খাচ্ছি, কিন্তু সেখানে কোনো আপনার কোনো আমিষ নাই, সেখানে কোনো স্নেহ জাতীয় পদার্থ নাই, ফলে ভিটামিন মিনারেলস নাই, ফলে শুধু শর্করা খাচ্ছি, ফলে ওই শর্করা খেয়ে কিন্তু ওই খাবারটা পুষ্টিকর হচ্ছে না, ফলে আমার শরীরের গঠনিক যে উপাদানগুলো সেগুলো কিন্তু ঠিকমতো হচ্ছে না। এটা একটা কারণ। এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে আমাদের খাদ্যদ্রব্যের দাম ইদানিং অনেক বেড়ে যাওয়ার কারণে, দারিদ্রতার কারণে আমরা হয়তো পর্যাপ্ত খাবারগুলো আমরা একটা কিনতে পারছি না। আর 2 নম্বর হচ্ছে যে সচেতনতার অভাব, ফলে সচেতনতার অভাবের কারণে আমরা যে খাবারটায় মজা বেশি পাচ্ছি সেই খাবারটাই খাচ্ছি, ফলে পুষ্টিকর খাবারগুলা সম্পর্কে আমাদের ধারণা কম, ফলে পুষ্টিকর খাবারগুলোকে আমরা খেতে যাচ্ছি না, বা কিভাবে পুষ্টিকর খাবার কোথায় আছে সেই খাবারগুলো আমরা ওইভাবে গ্রহণ করতে পারছি। এই ব্যাপারেই আমাদের আবার খাদ্য প্রসেস তৈরি, আমরা যখন খাবারটা তৈরি করি, এই রান্না করার সময় দেখা যাচ্ছে যে খাবারের অনেক গুণগত মান নষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং এইটার ব্যাপারে যদি আমরা সচেতন হই, তাহলেই আমরা এই পুষ্টিহীনতাকে প্রতিরোধ করতে পারব। আপনি বললেন আমাদের দেশে যে উপায়ে রান্না করা হয় তার কারণেও খাবারের পুষ্টি উপাদান নষ্ট হয়ে যায়, ফলে সে খাবার খেয়ে যথাযথ পুষ্টি চাহিদা পূরণ হয় না। এর প্রেক্ষিতে সঠিক পদ্ধতিতে রান্নার উপায় সম্পর্কে আমাদের বলবেন। হ্যাঁ, শরীরের আসলে খাবারের রান্না করার যে আমাদের যেভাবে আমরা রান্না করি, সেই পদ্ধতিতে রান্না বান্না করতে গিয়ে অনেক সময় দেখা যায় যে আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট যেগুলো আছে খাবারের, ভিটামিন এ, সি, ই এবং এছাড়া অন্যান্য ভিটামিন খনিজ উপাদানগুলো থাকে, সেগুলা দেখা যায় যে নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য এইসব অ্যান্টিঅক্সিডেন্টের অনেক প্রয়োজন আছে। বিশেষ করে আমরা যখন রান্না বান্না করি, আলুটাকে যখন আমরা রান্না করি, তো আলুর খোসাটা আমরা ফেলে দিই, সবজির খোসাগুলো আমরা ফেলে দিচ্ছি, ফলে দেখা যাচ্ছে যে অনেকগুলা সাবকিউটেনিয়াস লেভেলে, অর্থাৎ চামড়ার নিচেই এই প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলো বেশি থাকে, ফলে যখন আমরা চামড়াটা কেটে ফেলছি, সাথে সাথে কিন্তু এই পুষ্টি উপাদানগুলো এর সাথে বের হয়ে যাচ্ছে। সুতরাং আমরা যদি অনেক সময় চামড়া সহ খাবারগুলোকে আমরা প্রসেস করতে পারি ভালো মতো পরিষ্কার করে, এবং আমাদের যে রান্নার প্রসেস প্রচুর পরিমাণে পানি মিশাই, এই পানিগুলোকে যদি আমরা কম ব্যবহার করতে পারি, এবং যদি আমরা ঢাকনা সহ খাবার রান্না করি, এবং সিদ্ধ করার যে পানিটা খাবারের, বিশেষ করে সবজির যে যখন সেই পানিটাকে যদি আমরা না ফেলে দিই, সেটাও খাবারের মধ্যে রাখি, তাহলে কিন্তু আমরা অনেকাংশেই
এই খাবারের পুষ্টি উপাদানগুলোকে আমরা নষ্ট করা থেকে আমরা বিরত থাকতে পারি এবং সঠিক পুষ্টিটা আমরা পেতে পারি। এছাড়া আমরা হচ্ছে ওই রান্নাটা অনেক সময় অতিরিক্ত হিটে রান্না করি, আমরা দীর্ঘ সময় ধরে উচ্চ তাপে আমরা রান্না করি, এতে দেখা যায় যে শরীরে অনেক ভিটামিন গুলা ক্ষয় হয়ে যায়, মানে ভিটামিন গুলা হারিয়ে যায়। এছাড়া শাকসবজি যেগুলো আমি অলরেডি বলছি সেগুলাই, অর্থাৎ আমরা খাবারে যাতে ঢাকনা ব্যবহার করি এবং অতিরিক্ত পরিমাণে বেকিং সোডা যেগুলা আমরা এক্সট্রা ব্যবহার করি খাবারের ক্ষেত্রে, সেগুলা ব্যবহারও আমাদেরকে কমায় আনতে হবে। এর ফলে আমরা খাবারের পুষ্টিগত গুণগত মান আমরা ধরে রাখতে পারবো। আপনি পুষ্টিহীনতার যে কারণগুলো বললেন, এগুলো ছাড়াও আমাদের দেশের কিশোরী ও নারীরা আর কি কারণে পুষ্টিহীনতায় ভুগে থাকে? প্রথমে তো আমি বললাম যে আমাদের খাবার এবং পুষ্টি সম্পর্কে ধারণাটা ভিন্ন, ফলে সুষম খাবার কি বা পুষ্টিকর খাবার কি সেই সম্পর্কে আমাদের ধারণাটা কম, এই সম্পর্কে আমাদের সচেতন হতে হবে। 2 নম্বর হচ্ছে আমাদের খাবার প্রসেস অর্থাৎ প্রক্রিয়াজাতকরণ বা রান্না করার সময় পুষ্টিটা অনেকটাই নষ্ট হয়ে যায়, সেই ব্যাপারে যদি আমরা সচেতন থাকি তাহলে আমাদের পুষ্টির মানটা আমরা ধরে রাখতে পারব। এছাড়াও আপনি বলছেন কিশোরী এবং নারীরা, কিশোরী এবং নারীরা হচ্ছে আমাদের একটা ভালনারেবল সমাজের অংশ। বিশেষ করে কিশোরী বয়সী কিশোরীদের কিন্তু আপনার মেনস্ট্রুয়াল সাইকেল বা মাসিক বা ঋতুচক্র শুরু হয়। এর ফলে কিন্তু অনেক রক্তক্ষরণ হয়, এই রক্তক্ষরণে শরীর থেকে অনেক আয়রন, এছাড়া আয়রন চলে যায়, ফলে তাদের রক্তশূন্যতা দেখা যায়। ফলে এই বয়সে কিন্তু তাদের বেশি পরিমাণে খাবারের চাহিদা দরকার আয়রনের ঘাটতি পূরণ করার জন্য। এছাড়া মায়েদের, বিশেষ করে নারীরা যারা বাচ্চা ধারণ করে, এই বয়সেও কিন্তু তাদের অনেক খাবারের চাহিদা বৃদ্ধি পায়, পুষ্টিকর খাবারের প্রয়োজন হয়। ফলে এই বয়সে যদি তাদের প্রতি আমরা একটু বাড়তি নজর দিই তাহলে কিন্তু আমাদের এই পুষ্টি চাহিদাটা পূরণ করতে পারি। এছাড়াও যেহেতু কিশোরী বয়স, কিশোর কিশোরী, বর্তমানে আমাদের একটু বাইরের খাবারের প্রতি আমাদের একটু ঝোঁক বেশি, সবারই, কিশোর কিশোরীদের আরো বেশি। ফলে তারা বাইরের যে প্যাকেটজাত খাবারগুলা, রেস্টুরেন্টের ফাস্টফুড আইটেম, এগুলার ক্ষেত্রে কিন্তু ঝুঁকছেন তারা। ফলে দেখা যাচ্ছে অল্প বয়সেই কিন্তু তাদের এই স্থূলতা বা অপুষ্টিহীনতা, স্থূলতাও কিন্তু এক ধরনের অপুষ্টি। আমরা যেটা বলি অপুষ্টি বলতে আমরা শুধু যে ক্ষীণকায় বা স্বাস্থ্য দুর্বল হয়ে যাওয়া, এটা না, শরীরের অতিরিক্ত ওজন, অতিরিক্ত বাহিরে অতিরিক্ত ওজন জমে যাওয়া, এটাও কিন্তু একটা অপুষ্টি। সুতরাং এই বয়সে দেখা যাচ্ছে যে তারা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে এবং অল্প এই বয়সেই তাদের হার্টের সমস্যা, লিভারের সমস্যা হয়ে যাচ্ছে এবং মেয়েদের ক্ষেত্রে এবং ছেলেদের ক্ষেত্রেও, অর্থাৎ তাদের প্রজনন ক্ষমতা কিন্তু অনেকাংশে হ্রাস পাচ্ছে। এটাই আমি কারণ বলবো। সুতরাং আমাদের এই পদ্ধতিতে জন্য সচেতনতা লাগবে এবং প্যাকেটজাত খাবার, রেস্টুরেন্টের খাবার, এগুলোকে আমাদেরকে পরিহার করা লাগবে, বাসায় রান্না করা খাবার এবং পুষ্টিকর খাবার গ্রহণ করতে। এছাড়াও দেখা যাচ্ছে বিভিন্ন এই বয়সে অপুষ্টির আরেকটা কারণ হচ্ছে অনুসরণ করতে গিয়ে বিভিন্ন স্লিম থাকতে চাই আমরা সবাই, মোবাইলে আসক্তি, বিভিন্ন মডেল তারকাদের অনুসরণ করে, ফলে দেখা যাচ্ছে যে অনেকে একটু স্লিম থাকতে চায়, নিজেকে সৌন্দর্য বাড়াইতে চায়। এর ফলে তারা কিন্তু খাবার গ্রহণ থেকে বিরত থাকে, ফলে পুষ্টিহীনতায় তারা ভুগতে, কার্বোহাইড্রেট তারা একদমই খেতে চাচ্ছে না, প্রোটিন খেতে চাচ্ছে না, তৈলাক্ত জাতীয় খাবারটা আরো অ্যাভয়েড করছে। অর্থাৎ এর ফলে দেখা যাচ্ছে যে দিনে একবার খাবার গ্রহণ করছে, কেউ মানে নিয়মিত খাচ্ছে না, দীর্ঘদিন ধরে যদি এরকম থাকে তাহলে আমরা বলি অ্যানোরেক্সিয়া নার্ভোসা, এটা এক ধরনের রোগ তৈরি হয় এবং এটার কারণে শরীরের, বললাম যে মেয়েদের ঋতুচক্র, এটা কিন্তু অনিয়মিত হয়ে যেতে পারে, গর্ভধারণের ক্ষমতা কমে যেতে পারে, ডিম্বাশয়ের সমস্যা হতে পারে। এছাড়া ছেলেদের ক্ষেত্রেও তাদের যে ফার্টিলিটি অর্থাৎ প্রজনন যে স্বাস্থ্য, এটা কিন্তু কমে যেতে পারে। এছাড়াও হার্টের সমস্যা, বিভিন্ন ধরনের শারীরিক এবং মানসিক সমস্যা তৈরি হয়ে যায়। সুতরাং আমাদের এই বিষয়ে এখনই সচেতন যে আমরা পুষ্টিকর খাবার গ্রহণ করব। অতিরিক্ত স্থূলতা যেরকম আমাদের কাম্য নয়, আবার পুষ্টিহীনতার কারণে একদম স্লিম হয়ে যাওয়া, মানে শরীর একদম ক্ষীণকায় হয়ে যাওয়া, সেটা আমাদের কাম্য নয়। সুতরাং
আমরা পুষ্টিকর খাবারকে গ্রহণ করব এবং সেই সম্পর্কে জানবো কোন খাবারে পুষ্টিকর খাবার আছে এবং বাইরের বাজারজাত প্যাকেটজাত খাবারকে আমরা পরিহার করব। আমরা ব্যালেন্স থাকার চেষ্টা করব, অতিরিক্ত স্থূল নয়, আবার একবারে স্লিম হইতে গিয়ে আমরা ফিট হইতে গিয়ে খাবার বর্জন করে অসুস্থ হয়ে যাব, সেটাও না। সুতরাং আমাদেরকে একটা ব্যালেন্স হইতে আমাদের চলতে হবে। কিশোরী ও নারীদের জন্য কেন পুষ্টি জরুরি? কিশোরী ও নারীদের জন্য পুষ্টিটা জন্য জরুরি, যেহেতু একজন কিশোরী এবং নারী সে কিন্তু সমাজের আগামী প্রজন্মের একটা ধারক বাহক। কারণ একটা কিশোরী পরবর্তীতে নারী হয় এবং সেই নারী থেকে একজন বাচ্চা দুনিয়াতে আসে। সুতরাং কিশোরীটা হচ্ছে একজন নারী তৈরি হওয়ার একটা ধাপ। অর্থাৎ কিশোরী যদি পরিপূর্ণভাবে একজন সুস্থ কিশোরী হয়, সে যদি নিয়মিত খাবার গ্রহণ করে সুস্থ থাকে, তাহলেই সে একজন পূর্ণাঙ্গ নারীতে রূপান্তরিত হবে এবং সেই পূর্ণাঙ্গ নারীর থেকেই কিন্তু যে সন্তান আসবে সেই প্রক্রিয়ার সেই ধাপগুলা কিন্তু সঠিকভাবে সম্পন্ন হবে। তা না হলে কিশোরী যদি পুষ্টি না পায় তাহলে সেই নিজেই দুর্বল, তাহলে সে আরেকটি বাচ্চাকে পৃথিবীতে আনার যে মাধ্যম সেটা তার জন্য কষ্টকর হয়ে যায় এবং সে ওই ধাপগুলা অতিক্রম করতে গিয়ে সে নিজেই বিভিন্ন রোগ অসুস্থ হয়ে সে নিজেই ক্ষতিকর হয়ে যায় এবং দেখা যাচ্ছে তার অপুষ্টিতার কারণে তার শারীরিক অক্ষমতা সে অক্ষম হয়ে যায়, শারীরিকভাবে ও মানসিকভাবে সে অক্ষম হয়ে যায়। সুতরাং এই জন্য কিশোরী নারীদের জন্য পুষ্টিটা খুবই গুরুত্বপূর্ণ। কিশোরী ও নারীদের পুষ্টি নিশ্চিতে তাদের খাদ্য তালিকায় কি ধরনের খাবার খাওয়া জরুরি? হ্যাঁ, আমি প্রথমেই বলেছি আপনাকে যে আমাদের খাদ্য তালিকায় যে খাবারগুলো রাখতে হবে, অর্থাৎ আমাদের শর্করা জাতীয় খাবার, আমিষ, স্নেহ, ভিটামিন, মিনারেল এবং খনিজ লবণ যেগুলো বললাম, এগুলো সবই কিন্তু আমাদের এই খাদ্য তালিকায় থাকতে হবে। সুতরাং আমাদের খাদ্য তালিকায় যদি আমরা এই উপাদানগুলো রাখি তাহলেই কিন্তু আমার মনে হয় কিশোরী এবং নারীদের জন্য আলাদা কিছু না, এগুলো রাখলে, এগুলো যদি পরিপূর্ণভাবে তারা খায় তাহলে তাদের প্রয়োজনীয় যে চাহিদাগুলো সেগুলা পূরণ হয়ে যাবে। তবে হ্যাঁ, এই সব চাহিদাগুলো এক এক জনের ক্ষেত্রে এক এক রকম হয়ে থাকে। একটা 10 বছরের বাচ্চার খাদ্য তালিকা যে ক্যালোরি প্রয়োজন, একটা 17 থেকে 18 বয়স কিশোরীর কিন্তু খাদ্য তালিকায় তার ক্যালোরির প্রয়োজন আরো বেশি থাকে। সুতরাং বয়স অনুসারে তার ক্যালোরির মাত্রা নির্ধারণ করতে হবে এবং সেই অনুযায়ী তাকে সেই পরিমাণ খাবার, পুষ্টিকর খাবার তাকে দিতে হবে। ফলেই তার সেই খাবারগুলো যদি সংমিশ্রণ থাকে তাহলে সে পুষ্টিকর খাবার পেয়ে যাবে। আপনার ভাতের সাথে যদি গোস্ত থাকে, ডিম থাকে, ডাল থাকে, সাথে একটা লেবু থাকে, তাহলে এখান থেকে লেবু থেকে সে ভিটামিন সি পাচ্ছে, ভাত থেকে সে শর্করা পাচ্ছে, হ্যাঁ, সে একটা সবজি থাকলো, সবজি থেকে সে ভিটামিন মিনারেলস গুলা পাচ্ছে, হ্যাঁ, গোস্ত বলেন, ডিম বলেন, সেখান থেকে সে শর্করা জাতীয় খাবারটা পেয়ে যাচ্ছে। সুতরাং এই সব কিছু যদি একটা মিলে খাবার প্লেটটা সাজানো যায় তাহলে কিন্তু এখান থেকে সে পুষ্টিকর উপাদানগুলো সে পেয়ে যাচ্ছে। সুতরাং আমাদের খাবার মজা হলেই যে সেটা দিয়ে আমরা এক প্লেট ভাত খেয়ে ফেললাম, আলু ভর্তা পছন্দ, আমার ডাল পছন্দ, সেটা দিয়ে আমি সব খেয়ে ফেললাম, তাহলে কিন্তু আমার পুষ্টিকর খাবারটা আমি পেলাম না। সুতরাং আমাকে শর্করা, ভিটামিন, মিনারেলস, সবজি, একটা খাবার, ডাল এবং আমাদের মশলা বললাম লেবু, হ্যাঁ, এই সব কিছু যদি থাকে তাহলে আমার মনে হয় এটা পুষ্টিকর খাবার হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং সাথে ফল খেতে হবে, আমাদের ফল খাওয়ার অভ্যাসগুলা কিন্তু গ্রহণ করতে হবে। আমরা কিন্তু ফলটা কম খাই বা সবজি কম খাই, হ্যাঁ, অনেকে সবজি খেতেই চান না খাবারের সাথে। তো এই জন্য আমাদের এই সবজিটা বাড়াতে হবে। বিশেষ করে ক্যালসিয়াম বাড়ার জন্য আমাদের দুধের কিন্তু প্রচুর পরিমাণ ক্যালসিয়াম আছে। সুতরাং আমরা একটু ক্যালসিয়াম জাতীয় খাবার বাড়ানোর জন্য আমরা কিন্তু দুধটা ঠিক মতো খেতে পারি। এছাড়া আমিষ জাতীয় খাবার তো আমি বললামই, আমিষের উৎসই হচ্ছে আপনার প্রাণী থেকে, অর্থাৎ আমরা যদি গরুর মাংস, মুরগির মাংস, মাছ, বিভিন্ন ধরনের মাছ, ডিম এগুলা খাই, এখান থেকে আমরা আমিষ পেতে পারি। আর শর্করার জন্য আমরা যেটা ভাত, রুটি, আলু, চিনি খাচ্ছে, এগুলো থেকে আমরা শর্করা পেয়ে যাচ্ছি। আর আমরা যে তেলগুলা খাবারে রান্না করি, সয়াবিন তেল বা চীনাবাদাম, ঘি, এগুলো থেকে আমরা স্নেহ জাতীয় খাবার খেতে পারি। এছাড়াও যেগুলো ভিটামিন আছে, অর্থাৎ ভিটামিন এ,
বি কমপ্লেক্স বা সি ডি, এগুলো আমরা বিভিন্ন ধরনের মাছ জাতীয় খাবার, তারপরে হচ্ছে লাল শাক, ঢেকি ছাটার চাল, মুরগির গরুর কলিজা, চীনাবাদাম, ফুলকপি, বরবটি, আমলকি, পেয়ারা, এগুলো থেকেও কিন্তু আমরা ভিটামিন বি, সি এগুলো পেয়ে যেতে পারি। আর ক্যালসিয়ামের জন্য আমরা ওই মাছ বললাম, ডিম খেতে পারি আমরা, দুধটা হচ্ছে অন্যতম উৎস। এছাড়া আয়োডিনযুক্ত আমরা লবণ খাবো, কারণ আয়োডিনের অভাবে কিন্তু অনেক রোগ হয়, বিশেষ করে গলগণ্ড রোগটা হয় আয়োডিনের অভাবে। থাইরয়েড হরমোনটা কাজ করতে পারে, ফলে আমাদের আয়োডিনের ঘাটতির জন্য আমরা কিন্তু অবশ্যই দেখে নিতে হবে যে লবণটা আমরা যেটা খাচ্ছি সেটা আয়োডিনযুক্ত লবণ কিনা। এছাড়াও আমাদের জিঙ্কের দরকার আছে, জিঙ্কটাও দুধ, মাছ, মাংস এগুলো সবজিতে থাকে। আয়রন তো বললামই এগুলাতে। সুতরাং আমরা এইভাবে যদি আমরা খাদ্য তালিকাটা তৈরি করি যে আমরা সকালে নাস্তায় কি খাবো, সকালে নাস্তায় মাঝারি সাইজে 2টা রুটি খেতে পারি বা 1 বাটি ভাত, এর সাথে একটা সবজি, একটা ডিম। দুপুরে যদি আমরা মধ্য দুপুরে মানে দুপুরের মূল খাবারের আগে একটা নাস্তা করলাম একটা ফল দিয়ে, এরপর দুপুরে আমরা 2 বাটি ভাত খেলাম, সবজি খেলাম, ডাল খেলাম, 1 টুকরা মাছ, মাংস, বিকাল আবার একটা নাস্তা করলাম, এবং রাতে আমরা যদি এরকম ভাত খাই, 2 বাটি ভাত, সবজি, ডাল, তাহলেই আমাদের মনে হয় এই পুষ্টি চাহিদাটা পূরণ হবে। বর্তমান দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সেক্ষেত্রে আমরা তুলনামূলক কম খরচে কিভাবে পুষ্টির চাহিদা পূরণ করতে পারি সে ব্যাপারে যদি বলেন। হ্যাঁ, বর্তমানে দেশের শাকসবজি, মাছ, মাংসের সবকিছুরই দাম আসলে অনেক বেশি, ফলে এই ব্যয় বহন করা কষ্ট হয়ে যাচ্ছে আমাদের সবার জন্যই। এই জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের শুরুতেই আমি বলেছি, অর্থাৎ যে খাবারগুলি আমরা কিনি সেখান থেকে যাতে আমরা লস না হয়। অর্থাৎ আমাদের খাবার যেহেতু দাম বেশির কারণে আমরা অনেক খাবার কিনতে পারছি না, বা খাবারের পরিমাণ আগে যে পরিমাণ কিনতে পারতাম এখন সেই পরিমাণটা কমে যাচ্ছে। সুতরাং আমরা সবজি জাতীয় যে খাবারগুলো কিনি সেগুলার যাতে যে আমরা চামড়াটা যাতে, খোসাটা, এটা যাতে আমরা বাদ না দেই, অর্থাৎ রান্না বান্না করতে পারি এবং খোসা সহই আমরা খাবারটা যদি গ্রহণ করি, তাহলে আমরা অনেক ভিটামিন, মিনারেলগুলোকে সাশ্রয় করতে পারবো, ধরে রাখতে পারবো। ফলে এখান থেকেও কিন্তু আমাদের পুষ্টিকর খাবার পেতে পারি। এছাড়াও আমরা কম খরচে পুষ্টি চাহিদা পূরণের জন্য আমরা যেমন রান্নার সময় একটা ডিম দিয়ে দিতে পারেন। আপনি একটা ডিম অনেক সময় ভেঙে খাবারের মধ্যে দিয়ে দিলে ওই খাবারের মধ্যে ওইটা কিন্তু, বিশেষ করে যদি আমরা খিচুড়ি রান্না করি বা সবজিতে রান্না করি, তরকারিতে রান্না করি, একটা ডিম যদি আপনি ওই খাবারের মধ্যে দিয়ে দেন, তাহলে ওখান থেকে কিন্তু কিছু ভিটামিন, কিছু আমিষ জাতীয় খাবার আপনি পেয়ে যেতে পারি। এছাড়া মাছ, মাংস এগুলো আমরা খেতে পারি প্রোটিন হিসাবে। মাছ, মাংস যদি কম থাকে তাহলে আমরা প্রতিদিন না খেতে পারলেও সপ্তাহে যাতে 3 থেকে 4 দিন মাছ, মাংস আমরা রাখি, এবং হচ্ছে আমরা ডাল থেকেও কিন্তু আমরা এই আমিষের চাহিদাটা অনেকটা পূরণ করতে পারি। সুতরাং এছাড়াও আমরা ভিটামিন ডি, এটা কিন্তু রৌদ্রে থেকে পাওয়া যায়। সুতরাং আমরা যদি একটু রৌদ্রে অবস্থান করি সকালবেলা আধা ঘন্টা, তাহলে এখান থেকেও কিন্তু আমরা ভিটামিন ডি পেতে পারি। সর্বোপরি আমরা হচ্ছে আমাদের খাবারের প্রতি মানে পুষ্টির দিকে আমাদের নজর দিতে হবে। আমরা কিন্তু অন্য বিভিন্ন জায়গায় খরচ বেশি করে ফেলতেছি, ধূমপান করে মানুষ কিন্তু অনেক টাকা নষ্ট করতেছে। হ্যাঁ, এছাড়াও পরিবারের বিভিন্ন কাজে যেগুলো অপচয় করতেছি, সুতরাং আমাদেরকে সেখান থেকে সাশ্রয় করতে হবে। সেখান থেকে টাকা সাশ্রয় করে আমাদের কিন্তু পুষ্টিকর খাবারের দিকে নজর দিতে হবে। ফাস্টফুডে আপনি একটা বার্গার, পিজার দাম 100-150 টাকা দাম, সেখান থেকে কিন্তু আপনি টাকা সাশ্রয় করতে পারেন। সেই খাবারটাকে আপনি কমায় আনতে হবে, আপনাকে যে পুষ্টিকর খাবার যেগুলো আছে সেগুলোকে ক্রয় করতে হবে, সেখানে আপনার টাকা বেশি আপনার ইনভেস্ট করতে হবে বা সেখানে আপনাকে নজর দিতে হবে। তাহলে আমার মনে হয় এই পুষ্টিকর খাবারটা আমরা পেতে পারি, এবং এই কম মূল্যেও থেকেও মানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি থেকেও আমরা আমাদের যে প্রয়োজনীয় যে পুষ্টি উপাদানগুলো সেগুলোকে গ্রহণ করতে পারি। ধন্যবাদ। সাদিয়া, সাক্ষাৎকারটি শুনে তোমার কেমন লাগলো? খুবই ভালো। বিশেষ করে কিশোরী ও নারীদের স্বাস্থ্য সুরক্ষায় পুষ্টি গ্রহণের প্রয়োজনীয়তা এবং স্বল্প খরচে পুষ্টির চাহিদা পূরণ করার তথ্যগুলো জেনে আমারও খুব উপকার হলো।
প্রিয় শ্রোতা, আশা করি সাদিয়ার মতো আপনারাও যারা কিশোরী ও নারীর স্বাস্থ্য সুরক্ষায় সুষম খাদ্য ও সঠিক পুষ্টি গ্রহণ সম্পর্কে নতুন কিছু জানতে পারলেন, তারা নিজেদের খাদ্যাভ্যাসে পরিবর্তন আনবেন এবং সহজলভ্য খাবার খেয়ে নিজেদের পুষ্টির চাহিদা পূরণ করার মাধ্যমে নিজেদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করবেন। প্রিয় শ্রোতা, অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের জন্য রয়েছে কুইজ। আমাদের আজকের কুইজ: কিশোরী ও নারীর পুষ্টি চাহিদার পূরণে সহজলভ্য খাবার কোনগুলো? ক, বিদেশি ফল। খ, ঘি মাখন। গ, দেশীয় শাকসবজি ও মৌসুমী ফল। ঘ, ফাস্ট ফুড। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে একজনের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। তাই আর দেরি না করে উত্তর পাঠানোর জন্য যোগ দিন আমাদের ফেসবুক পেজে। আর যারা যারা SMS করতে চান তারা মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন কুইজ, এরপর একটি স্পেস দিয়ে সঠিক উত্তরের অপশনটি লিখে ঝটপট পাঠিয়ে দিন 01710267000 এই নাম্বারে। শ্রোতা, উৎকর্ষ অনুষ্ঠানটি নিয়মিত শুনুন। উৎকর্ষ হয়তো আমাদের জীবনের সব সমস্যার সমাধান দিতে পারবে না, কিন্তু কমিউনিটি পর্যায়ে বিভিন্ন সমস্যা ও সমাধানের উপায় সম্পর্কে সচেতনতা ও আত্মবিশ্বাস তৈরিতে সাহায্য করবে। অনুষ্ঠানটির আগামী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। শুভ বিদায়। অনুষ্ঠানটি প্রচারিত হলো গ্যাপ ইনের পেস প্রোগ্রামের অর্থায়নে এবং বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন BNNRC এর সহযোগিতায়।